আপনি কি ভার্জিন? সদ্য বিবাহিতা স্ত্রীর মুখে এমন প্রশ্ন শুনে থমকে যায় রাফি। এসব কি বলছো মোনা? কেমন প্রশ্ন এসব? মোনা হেসে বলে, হ্যাঁ ঠিকই শুনেছেন। আপনি কি ভার্জিন? কারণ আমি তো আর নই, আমি একজন ধর্ষিতা। হ্যাঁ তো কি হয়েছে? বলছিলাম যেহেতু আমি ভার্জিন নই, আপনি চাইলেও আমাকে ডিভোর্স দিতে পারেন, আমার এতে কোনো আপত্তি নেই। রাফি হঠাৎ রেগে গিয়ে মোনার মুখ চেপে ধরে দাঁত কিরমির করে বলল, তুই কি ভাবিস তোর অতীত জেনে শুনেই তোকে বিয়ে করেছি আমি? কারণ আমি তোকে চাই, শুধু তোকে। মোনার চোখ বেয়ে পানি পড়ছে, মুখে ব্যথায় সে কিছু বলতে পারছে না। ছাড়ুন আমাকে, ব্যথা পাচ্ছি। এই কথা শুনে রাফি তড়িঘড়ি করে তাকে ছেড়ে দেয়। দেখে ফর্সা গালে লালচে ছাপ পড়ে গেছে। দৌড়ে গিয়ে বরফ নিয়ে আসে। মোনা চুপচাপ বসে থাকে। রাফি গালে বরফ চেপে ধরে। মোনা, আমি তোমাকে ভালোবাসি, সব জেনেই বিয়ে করেছি। তুমি চাইলেও আমি তোমাকে স্পর্শ করব না, কিন্তু দয়া করে এমন করে বলো না যে আমি তোমাকে ছেড়ে দেই। মোনা অবাক চোখে তাকায় রাফির দিকে, ভাবতে থাকে কেউ তাকে ভালোবাসে, এটা কি সত্যি? আজ পর্যন্ত তো কেউ ভালোবাসেনি তাকে। এক সময় সে হেসে ফেলে, ব্যথা কমেছে। সরো এবার। রাফি খাট থেকে নেমে যায়, মোনার দিকে তাকিয়ে বলে, ওয়াশরুমে গিয়ে গোসল করে আসো। আমার তো কোনো কাপড় আনোনি, দেখো ওয়ার্ড্রোবের দ্বিতীয় তাকটাই খুলে দেখো। মোনা ওয়ার্ড্রোব খুলে হতবাক হয়ে যায়। শাড়ি, থ্রি পিস, এমনকি টি শার্ট, প্লাজো, মেয়েদের সব কিছু আছে। এত কিছু! তার দিকে একবার তাকিয়ে চুপচাপ ওয়াশরুমে চলে যায়। মোনার নিজের বাসা থেকে এই বাসাটা অনেক বড়। এত বড় বাড়ির ছেলে একটা ধর্ষিতাকে বিয়ে করেছে, কি অদ্ভুত! তাও যদি সে একটু সুন্দর হতো। তবুও ভালোবাসা, এসব কেমন নাটক? মোনা চলে যাওয়ার রাফি কিছুক্ষণ চুপচাপ থেকে মুচকি হাসে। আমি তোমায় অনেক ভালোবাসি, তুমি যেমনই হও, আমার তোমাকে লাগবেই। রাফি অন্য ওয়াশরুমে গোসল করে এসে বারান্দায় দাঁড়ায়। কিছুক্ষণ পর মোনা ফিরে এসে কাউকে না দেখে চুপচাপ শুয়ে পড়ে। রাফি বারান্দা থেকে দেখে, আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ থেকে রুমে ফিরে এসে মোনার মাথায় হাত রাখে। তোমার রূপ দেখে কখনো ভালোবাসিনি মোনা, তোমার মায়ায় আমি আটকে গেছি, কিভাবে ছাড়বো সেই মায়া? পরের দিন সকাল, মোনা নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নিচে নামে। চারপাশে আবছা আলো, হালকা অন্ধকার। মোনা হাঁটতে হাঁটতে বাগানের দিকে যায়। বাগানে নানা রকম ফুল, কাঠগোলাপ, বেলি, রজনীগন্ধা, এমনকি বিদেশি টিউলিপও আছে। সে দোলনায় গিয়ে বসে পড়ে আর তার অতীত মনে করতে থাকে। আমি হচ্ছি মোনা রহমান রুহি, বয়স 23 বছর। মাস্টার্স দিয়েছি, স্বপ্নে ছিল পুলিশ হব কিংবা বড় বিজনেস ওম্যান হওয়ার। বাবা ইব্রাহিম রহমান, মা মনোয়ারা রহমান গৃহিণী, ভাই জুবাইর রহমান ভবিষ্যতে লয়ার, ভাবি পাপিয়া রহমান একজন স্কুল টিচার। আমার বাবা ছোটখাটো ব্যবসা করেন। আমি চেয়েছিলাম তাকে সাহায্য করতে, আমি বিয়ে করব না। মা বলেছিলেন, মোনা ছেলেটা খুব ভালো, তোকে ভালো রাখবে। মা, তোমার কাছে আমি 5 বছর সময় চেয়েছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে, আর এখন এসব বলছো? আমরা তোর ভালো চাই, তুই কোনোদিন বিয়ে করবি না সেটা আমরা বুঝি। কেন বিয়ে করব না মা? আমার অতীত ভুলে গেছো, আমি ভুলিনি। কেন কারো জীবন নষ্ট করব? বাবা তখন চুপচাপ ছিলেন। এবার হালকা হেসে মেয়ের মাথায় হাত রাখলাম। মোনা, ভুলে যাও না পুরনো ঘটনা, নতুন করে শুরু করো মা। বাবা বিয়ের পর দিন যদি সে জানতে পারে, তখন তোমরা তার সামনে মুখ দেখাতে পারবে? ভাই জুবাইর রেগে বলল, সেটা নিয়ে তোকে ভাবতে হবে না, আমরা আছি। তুই শুধু রাজি হ, কাল তোর বিয়ে। ইব্রাহিম রহমান মোনার দিকে তাকিয়ে বলল, ছেলেটা সব জেনে রাজি হয়েছে মা? সে শুনে রাজি হয়েছে, এটা কিভাবে সম্ভব? বাবা বললেন,
তাকে সব বলেছি, সে মেনে নিয়েছে। চাইলে ওর নাম্বার দেই। না বাবা, তোমার উপর আমার বিশ্বাস আছে। মোনা নির্বিকার। কি হয়েছে কিছুই বুঝে উঠতে পারে না। মনিয়ার রহমান সবাইকে বেরিয়ে যেতে ইশারা করলেন। সবাই তার কথা অনুযায়ী সেখান থেকে চলে যায়। মোনার চোখে পানি, হৃদয়ে কাঁপন। কিন্তু সেই মুহূর্ত থেকে তার জীবনে রাফির আগমন এক নতুন আলো হয়ে ওঠে। সবাই চলে গেল। মনিয়ার রহমান দরজা বন্ধ করে মেয়েকে বিছানায় বসিয়ে দিলেন। নিজেও তার পাশে বসে মেয়ের মাথায় নিজের বুকে ধরে বললেন, শোন মা, যে অতীত তোকে যত কষ্ট দেয় সে অতীত যত তাড়াতাড়ি ভুলে যেতে হয়। কিন্তু আমরা মানুষরা এত বোকা যে সেই অতীতের কষ্টকে আঁকড়ে ধরে আরো কষ্ট পায়। মোনার কান্না থামতে চায় না, কিন্তু অনেক কষ্টে কিলে মাকে বলল, মা, আমি কিভাবে ভুলবো ওই পশুর ছোঁয়া? আমি তো সেই দিন মরে যেতে চেয়েছিলাম। তোমরা না বাঁচালে মরেই যেতাম। শুধু তোমাদের জন্যই আমি বেঁচে আছি। আমার মন তো সেই দিন ওই পশুদের দ্বারা খুন হয়ে গেছে। আমি কিভাবে অন্য কারো জীবন নষ্ট করতে পারি মা? মনিয়ার রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে দেন। মেয়ের কান্না আরো বেড়ে যায়। সে মায়ের বুকে কান্না করতে থাকে। অতীতের সেই রাতের কষ্টগুলো মনে পড়ে যায়। মোনার কান্না থামলো। মনিয়ারা বললেন, রাফি সব জানে মা, তোর কোনো কষ্ট হতে দেবে না। তুই আমার কথা বিশ্বাস রাখ, সব ঠিক হয়ে যাবে। মোনা হাঁপাতে হাঁপাতে বলে, সে যদি আমার অতীত মেনে নিয়েও আমায় বিয়ে করে, তাহলে কি তার মনে কোনো ক্ষোভ থাকে? আমি তো ছেলেদের এখন আর দেখতে পারি না। ওই রাতের কথা মনে পড়ে যায়। সময় দে মা, 1 বছর পর সব ঠিক হয়ে যাবে। মনিয়ারা বললেন, তবে মা, আমি এত কিছু শুনতে চাই না। শুধু তুমি এই বিয়েটা করো। 1 বছর পর থাকতে ইচ্ছা না করলেও আমি নিজে তোমাদের ডিভোর্স করাবো। তবে আমাকে কথা দাও, তুমি বিয়ে করবে, মানানোর চেষ্টা করবে। আমার কসম কেটে বলো। মোনা অনেক ভাবনা চিন্তার পর মায়ের কথা রাখার জন্য কসম কাটলো। মায়ের জন্য, তার নিজের জন্য এবং তাদের পরিবারের জন্য এই বিয়ে করতে রাজি হলো। আমি করব এই বিয়ে, আমি রাজি। মোনা শেষমেশ বলল। মনিয়ার রহমান মেয়ের মাথায় চুমু খেয়ে বললেন, যা ফ্রেশ হয়ে নে, আমি খাবার তৈরি করছি। সকাল থেকে তো খাওয়া হয়নি। মোনা ভেবে পায় না। মায়ের বলার ধরনটা যেন অনেকটা শক্তিশালী। মোনার মন একেধারে দ্বিধা ও চিন্তায় ভরা। তবে 1 বছরে এই অঙ্গীকারের পিছনে মায়ের আদেশ ছাড়া কিছুই ভাবতে পারে না। পরের দিন বিকালে বিয়ে পড়ানো হবে। মোনা শুধু ভাবে, ছেলেটা এত বোকা কেন? এমন একজন মেয়েকে বিয়ে করেছে, তাও আবার সবকিছু জানার পর। তার বাবা কি মিথ্যা বলেছিল? মোনা একটি লাল লেহেঙ্গা পরেছে, চোখে কাচ টেনে লিপস্টিক আর পাউডার দিয়ে সাজানো মুখ। এতই যে তার মুখের মায়া যেন দ্বিগুণ হয়ে গেছে। সুন্দর লাগছে। কাজিন সাহেব এবং তার মা আসে। মোনার মা মেয়ের হাত ধরে কাজীর সামনে বসিয়ে দেন। কাজী বলেন, পাত্র ঢাকার শাহবাগ নিবাসী রাফি ইকবাল চৌধুরী, পিতা মোহাম্মদ চৌধুরী, প্রার্থী মোনা রহমান রুহি, পিতা ইব্রাহিম রহমান। পাত্র নগদ 50 লক্ষ টাকা দেনমোহরের ধার্য করিয়া তোমাকে বিবাহ করতে চায়। তুমি যদি রাজি থাকো তাহলে বলো মা, কবুল। মোনা মায়ের দিকে তাকিয়ে তিনি মোনাকে শক্ত করে হাত ধরে, চোখে ভরসা দেয়। মোনা মায়ের ভরসা বুঝতে পেরে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে বলল, কবুল। কাজী পুনরায় বললেন, আরেকবার বলো মা, কবুল। কবুল। আরেকবার বলো মা, কবুল। কবুল। আলহামদুলিল্লাহ, বিয়ে সম্পন্ন হলো। কাজী সাহেব বললেন, এরপর সবাই মোনাজাত পড়ল। বিয়ে হয়ে যাওয়ার পর বিদায় নেওয়ার পালা আছে। সবাই মনে করেছিল মোনা কান্না করবে, কিন্তু সকলকে অবাক করে দিয়ে মোনা কান্না করে না। সে তার মাকে জড়িয়ে ধরে। মা, বাবার যত্ন নিও, নিজেরও নিও। আমি দ্রুত ফিরে আসব। মোনার মা কিছু না বলে নিঃশব্দে মোনাকে বিদায় দিলেন। মোনা বাবাকে জুবাইর এবং
পাপিয়াকে সালাম করে গাড়ির দিকে চলে যায়। তার মনোযোগ এখনো অতীতের দুঃখের মাঝে বিভ্রান্ত। গাড়িতে বসে সে ভাবতে থাকে, এই অতীতকে 2 বছরে ভুলতে পারেনি, তবে 1 বছরে কি তা ভুলে যাবে? এটা কিভাবে সম্ভব? তাই সে মার মন রাখার জন্য কসম কেটেছে। পরের দিন তার জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে। কারো হাতে স্পর্শ পেয়ে ভাবনার জগৎ থেকে বের হয় মোনা। দেখে একটি মেয়ে মিষ্টি হেসে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। মোনা মুচকি হেসে মেয়েটির দিকে তাকিয়ে বলল, তুমি কে? ভাবি, আমি পাখি, তোমার একমাত্র ননন্দিনী। মোনা হালকা হেসে বলল, সবাই কি উঠে গেছে? না তো। তাহলে চলো, রান্না করতে হবে। মোনা আর পাখির বাড়ির ভেতরে যায়। ভাবি, তুমি রান্না করবে? হুম। কে কে রান্না করবে? তুমি কি জানো বাড়ির সবার কি কি পছন্দ? হ্যাঁ, জানি তো। পাখি সবার পছন্দের খাবারের কথা বলে দেয়। আচ্ছা, সবাই কখন ওঠে? 9টা বাজে, 8:30। আচ্ছা, তুমি কি সব পারবে ভাবি? হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করি। না থাক, আমি করে নিতে পারবো। কি যে বলো ভাবি, তুমি তো আমার বোনের মতো। চলো চলো করি, তাড়াতাড়ি হবে। মোনা হাজার চেষ্টা করেও লাভ হলো না। অবশেষে বাধ্য হয়ে পাখি তাকে নিয়ে রান্না করতে সাহায্য করতে শুরু করে। মোনা মন দিয়ে রান্না করছিল আর পাখি তাকে সহায়তা করছিল। আল্লাহ! বৌমা, তুমি এখানে কি করছো? লিজা খাতুন হঠাৎ এমন প্রশ্ন করে। দুজনে ভয় পেয়ে যায়। আরে মাসি, এভাবে চিৎকার করো কেন? ভয় পেয়ে গেছিলাম। বুকে থুতু ছিটিয়ে পাখি বলল, আমি কি হুদায় চিল্লাচ্ছি? বৌমা, এইখানে কি করছো? ভাবি রান্না করছে, আমি সাহায্য করছি, এতে চিৎকার করার কি আছে? তুমিও না। পাখি বলল, আমি থাকতে নতুন বউ রান্না করবে কেন? আমি কি মরেই গেছি? আপনি চিন্তা করবেন না খালা, আমি এখানে এসেছি আজ নতুন, তাই আমার ইচ্ছা নিজের হাতে সবাইকে রান্না করে খাওয়াবো। হালুয়া রান্না করতে করতে মোনা বলল, লিজা খাতুন মিনমিন করে বলল, হেই, তুমি রান্না করো। কেন, সমস্যা নাই, কিন্তু আমাকে ডাকবে না। আর অন্যদিন রান্না করো, আজকে কিলাইগা রান্না করছো? আমার প্রথম শ্বশুরবাড়ির নাস্তা আমি নিজে রান্না করে খাওয়াতে চাই। আচ্ছা, আমি আর কি বলি বৌমা, তো শখ হয়েছে রান্না করতে, কিন্তু আমি বলেছি আমিও তোমাকে সাহায্য করব। হ্যাঁ, কিছু বলতে পারবা? তাহলে তো আমারই ভালো, তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। করুন খালা, মুচকে হাসি দিয়ে বলল মোনা। এতক্ষণ পাখি তাদের কথা শুনছিল, শেষে হাসতে শুরু করলো। তাতেই সবাই হেসে উঠল। তারপর কাজে মনোযোগ দিল। মোহাম্মদ চৌধুরী নিচে নামতে নামতে দেখে মোনা টেবিল সাজাচ্ছে। মোনাকে দেখে দৃষ্টি শীতল হয়। নিচে নেমে বললেন, মা, তুমি সাজাচ্ছ কেন? লিজা কোথায়? জি আব্বু, খালাতো কিচেনে আমাকে সাহায্য করছিল। আসলে আমার ইচ্ছা ছিল প্রথম শ্বশুরবাড়ি লোকজনের জন্য আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো, তাই রান্না করছি। মা ইচ্ছা করছে, ভালো কথা, কিন্তু অন্যদিন করতে। কালকে আসলে আজকে রান্না করলে বিষয়টা কিন্তু আমার ভালো লাগে না। তোমাকে তো কাজ করার জন্য আনিনি মোনা। মোহাম্মদ চৌধুরী পায়ে সালাম করে বলল, এটা আপনি কি বলছেন আব্বু? আমি আপনার ছেলের বউ, আপনার আর একটা মেয়ে। আপনার বাড়ি এসেছি, আমি চাই প্রথম দিন আপনারা আমার হাতে রান্না খান। এটা তো আমারও পরিবার, এত ফর্মালিটি করার তো কিছুই নেই। বেশ মা, তুমি যেহেতু নিজের পরিবার বলে মেনে নিয়েছো, তাহলে তো এখানে বলার আর কিছু থাকতে পারে। মোহাম্মদ চৌধুরী মুচকে হাসলেন। আজ তার প্রাণটা ঠান্ডা হয়ে গেল। এমনি তো বৌমা চেয়েছিলেন যাকে নিজের মেয়ের মতো আগলে রাখবেন, তার ছেলে পছন্দ আছে। প্রথমে তো তিনি রাজি ছিলেন না, এখন মনে হচ্ছে এই মেয়েকে না পেলে সংসার জীবন সুখের আর এক রূপ তিনি দেখতে পারতেন না। তার পিছনে ছিলেন খাদিজা বেগম, তিনি সব দেখেছেন। মেয়েটাকে তার আগে থেকেই পছন্দ ছিল, বেশ গুছালো, চেহারায় সৌন্দর্য না থাকলেও কি হবে,
মায়ায় ভরা মুখ, তার ভরা সংসার থেকে তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। বাহ, গরু মাংস আর রুটি। বৌমা, তুমি রান্না করছো? জি আম্মু। জি আব্বু। মেয়েটা যখন বলল সব সে রান্না করছে, তো এগুলো কোথা থেকে আসবে? দিন দিন বুড়ো হচ্ছ নাকি বাচ্চা? খাদিজা বেগম একটু রাগ নিয়ে কথা বললে। আহা গিন্নি, আমি তো এমনি জিজ্ঞেস করেছিলাম, এত রাগ করছো কেন? ইনোসেন্ট মুখ করে মোহাম্মদ চৌধুরী বললেন। খাদিজা বেগম তার কথা পুরোটা এড়িয়ে গিয়ে মোনাকে বলল, মোনা মা, তুমি এই বাড়িতে নতুন এসেছো, নিজেকে স্বাভাবিক করে পড়ো। আর একদিন রান্না করতে আজকে গেলে কেন? আর যদি করবে তাহলে এত রান্না করলো কেন মা? কাল বিয়ে হয়েছে, পরিবার ছেড়ে এসেছো। আমি একজন মেয়ে হয়ে তোমার মানসিক অবস্থা বুঝি। হ আপা, আপনি একদম ঠিক কথা বলছেন। আমি কতবার বৌমাকে মানা করেছি, কিন্তু আমার কথা শুনলেই না। এখন আপনি এসে বলছেন। লাড্ডু খেতে খেতে লিজা খাতুন বললেন, মা, কষ্ট তেমন হয়নি। পাখি আর খালা আমাকে সাহায্য করেছে, আপনি চিন্তা করবেন না। আমি মানসিকভাবে ঠিক আছি মা। এখন পরিবার ছেড়ে আর এক পরিবার পেয়েছি, তার জন্য আমার কষ্ট নেই। কষ্ট হবে কেন বলুন মা? তাদের তো একেবারে ছেড়ে আসেনি, যাব তো মাঝে মাঝে। খাদিজা বেগমকে কিছু বলতে না দিয়ে মোহাম্মদ চৌধুরী বলে উঠলেন, আহা কি সুন্দর করলে। সবাই মিলে বৌমাকে বকছো কেন? বেচারি ইচ্ছা হয়েছে, থাক, করুক না। আর কি কিছু না বলে খাও তো। খাদিজা বেগম আর কিছু বললেন না, খেতে শুরু করলেন। সবাই খাচ্ছে, মনোযোগ দিয়ে মোনা দাঁড়িয়ে দেখছে। বৌমা, তোমার রান্না হাত তো মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। এমন করে আমার মা রান্না করতো, ইস কতদিন পর খেলাম। বলেই মোহাম্মদ চৌধুরী খেতে শুরু করলেন। ভাবি, তুমি গেট আসলেই অনেক মজা। আমি গন্ধ দেখেই বুঝেছিলাম। কার থেকে শিখলে? আমার মার থেকে। বৌমা শোনো, তুমি না সে রাঁধো, ওই যে টিভিতে রান্না প্রতিযোগিতা আছে না, ওইখানে গেলে তুমি ফার্স্ট হইতা। হয়েছে তো, তোমার রান্না আসলে ভালো হয়েছে। এখন যাও, রাফিকে ডেকে আনো। এখন খাবে না, পরে ঠান্ডা খেলে ভালো লাগবে না। আম্মু, মোনা চলে গেল। লিজা বলল, আপা, আপনি এখান হীরার টুকরা পেয়েছেন। মায়াটা বড্ড ভালো। রাফি বাবার পছন্দের তুলনা নাই। আমার ভাবি ইস গ্রেট, বুঝেছো মাসি? হ, হেইটা ঠিক কইছো পাখি মামুনি, হয়েছে, এবার খাও তো। মুখের আগে ভাব ফুটিয়ে বললেন খাদিজা বেগম। মোহাম্মদ চৌধুরী ও খাদিজা বেগম মুচকি করে হাসেন। এটা সাধারণ হাসি না, প্রান্তির হাসি। তাদের পরিবারে এবার হয়তো সুখ এসেছে। এই যে শুনছেন, উঠুন, নাস্তা করবেন। সবাই ডাকছে, প্রায় 5 মিনিট ধরে ডাকছে মোনা, কিন্তু রাফির কোনো ওঠার নাম নেই। এখন মোনা বিরক্ত হচ্ছে। মিস্টার চৌধুরী, আপনি ঠিক উঠবেন না? আরে উঠুন না, কি হলো, উঠুন। রাফি সজাগ, কিন্তু মোনা হাব ভাব দেখার জন্য চোখ বন্ধ রেখে মনে মনে হাঁপছে। দূর বাবা, কার পাল্লায় যে পড়লাম। আপনি কি উঠবেন না? মোনা রাফির কাছে যায়, বাহু ধরে ধাক্কা দিয়ে বলে, মিস্টার চৌধুরী প্লিজ উঠুন, মা ডাকছে। আরে উঠুন না। দূর যা। মোনা পিছনে ঘুরে দেখে রাফি তার হাত ধরে আছে। কিছু বলতে নেবে তো তার আগেই রাফি তাকে হেঁচকা টান মারে, তার বুকে ফেলে দেয়। কি সুন্দর মায়া ভরা মুখ। এই মুখ দেখেই তো সারা জীবন পার করতে পারবো। আর এই মানুষটাই তাকে কালকে ডিভোর্স দিতে বলেছিল। কত বড় সাহস এই মেয়ের। ব্যথা পেয়েছিল দেখে ছেড়ে দিয়েছিলাম, নয়তো এর একদিন, নয়তো আমার। মনে বিরক্ত লাগছে, এমনি পুরুষকে সহ্য হয় না, তার উপর বুকের উপর অসহ্যকর। বিরক্ত মাখা মুখ নিয়ে বলল, এতক্ষণ নাটক করেছিলেন আর আমার হাত ধরে রেখেছেন কেন? ছাড়ুন। রাফি মুচকি হেসে বলল, আমার বউ, এর হাত আমি ধরেছি, তাতে তোমার সমস্যা কোথায়? মিস্টার চৌধুরী মোনাকে ভোলাভালা অবলা নারী ভাববেন না। আমি তো আমার আসল রূপ বের করিনি। ও
বৌজান, আই অ্যাম বিগিনার, ক্যান্ট বিলিভ ইট। আমি আগ্রহী আছি তো বিশ্বাস করতে পারছি না। তোমার আর একটা রূপ কবে দেখতে পারবো বৌজান? ওয়েটিং ফর ইউ। আমি অপেক্ষা করছি তোমার জন্য। দেখবেন তো, সময় হোক আমিও দেখাবো। এখন হাত ছাড়ুন। রাফি হাত ছাড়লো না, বরং আরো আঁকড়ে ধরে। মোনা আর সহ্য করতে না পেরে অন্য হাত দিয়ে শাড়ি উঠিয়ে রাফিকে লাথি দিয়ে খাট থেকে ফেলে দেয়। রাফি হঠাৎ আক্রমণের জন্য প্রস্তুত ছিল না, তাই অবাক হয়ে মোনার দিকে তাকিয়ে আছে। কালকে দেখলো অবলা, আজকে এত সাহসী হলো কি করে? এই মেয়ে আসলে রহস্যময়ী। মোনা মুখটা কাঁদো কাঁদো করে রাফির কাছে গেল। রাফি গাল আলতো করে ধরল। উফ, জামাইজান হয়তো আমার নতুন রূপ দেখে ট্যাস্কি খাইছে। কি বলেন তো জামাই, এইটা আমার আসল রূপ। কালকে ছাড় দিয়েছি, শুধু প্রথম দিন ছিল। এখন অভ্যাস করে নিন নতুন কিছু দেখার। রাফি এবার টাকনীয় ভঙ্গিতে পড়ে যেতে যেতে বলল, বৌজান, আই অ্যাম রিয়েলি সারপ্রাইজ। আমি আসলেই সারপ্রাইজ। পুরাই ফিদা হয়ে গেছি তোমার ওপর। এই রাখ, তোর ফিদা ওঠ। অনেক নাটক দেখছি, আর ধৈর্য নাই। কার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বাল? রাফি ইনসেন্ট মুখ করে বলে, জান, তুমি আমার সাথে তুকারি করছো। আমি তোমার স্বামী। স্বামীর কথা পুরি ওঠ, গোসল কর। জারাফি আর কিছু বলল না, কারণ সে জানে এই মেয়ে কেমন। প্রথমে শান্ত থাকলেও সে যে চঞ্চল, তাই তো এত ভালোবাসে। রাফি কাপড় নিয়ে ওয়াশরুমে যেতে নিল। মোনা হঠাৎ ডেকে ওঠে, আপনাকে একটা কথা বলতে চাই। একটু আগে তুই, এখন আপনি। তোমারে কি ভূতে ধরেছে বউ? ওসব বাদ দিন, আমার কথা শুনুন। বলো বউ। মোনা মুখ ভেকসি দিয়ে বিড়বিড় করে, যত সব নাটক বাস। বউ বউ বলে মাথা খেয়ে নিয়েছো। তবে মুখে বলল, আমার স্বপ্নে ছিল আমি বিজনেস করব, তো আমি সেটা করতে চাই এখন এবং কাল থেকেই। আচ্ছা যেও, আমি কালকে আমার অফিসে নিয়ে যাব, সমস্যা নেই। এত বেশি বোঝেন কেন? আমি একবারও বলছি আপনার অফিসে যাব। আমি আপনার অফিসে যাব না, নিজের বাবার অফিসে সামলাবো। ভাইয়া, বিজনেস করার ইচ্ছা নেই তো আমি করতে চাই। আচ্ছা করো, তবে একটা শর্ত। আপনি কে যে আপনার শর্ত মানতে হবে। আমি তোমার স্বামী, 1 বছরের জন্য হলেও আমার কথা শুনতে হবে। 1 বছরের কথা আপনি কিভাবে জানেন? রাফি রহস্যময় হাসি দিল আর বলল, সময় হলে জানতে পারবে। এখন বলো, শর্ত মানবে কি? শর্ত আগে শুনি। শর্ত একটাই যে আমার অফিসের সাথে তোমার বাবার অফিস এগ্রিমেন্ট করতে হবে যে তুমি যতদিন আমার স্ত্রী থাকবে ততদিন আমরা একসাথে কাজ করব। এতে তোমার লাভ, আমার সাথে হাত মিলালে তাড়াতাড়ি প্রফিট করবে। মোনা ভেবে দেখলো আসলে অনেক লাভ। আর 1 বছরের এগ্রিমেন্ট, তারপর সে সাফল্য অর্জন করলেই সবাই তাদের কোম্পানি চিনবে। আর রাফির মতো এত বড় বিজনেসম্যানের সাথে থাকলেও সে নিজেও অনেক কিছু জানতে পারবে। আচ্ছা রাজি, যান এখন। রাফি কথা না বলে চলে গেল। নিচে চলে যায়। খাদিজা বেগম তাকে দেখে বলে, রাফি উঠেছে? মোনা, জি মা, আসছে, ফ্রেশ হচ্ছেন। তাহলে তুমিও খেতে বসে পড়ো। আম্মু আপনারা খান, আমি না হয় পরে খাবো। এত কথা আমার পছন্দ নয়। মোনা বসো। মোনা আর কথা বাড়ালো না। এই মানুষটাকে তার ভালো লাগে। রাগ না থাকার পরেও মুখ রাগ ফুটিয়ে তোলার চেষ্টা করে। মোনা বড্ড হাসি পায়। এই পরিবারের সবাই ভালো, শুধু ওই হনুমান চা বাদে। আব্বু আম্মু, আমি আপনাদের একটা কথা বলতে চাই। মাথা নিচু করে মোনা বলল। মুচকি হাসি দিয়ে বললেন মোহাম্মদ চৌধুরী, বলো মা। আব্বু, আমি তো বিজনেস বা পুলিশ হতে চেয়েছিলাম, কিন্তু এখন যখন বিয়ে হয়ে গেল, আমার তো সংসার আছে, তাই আমি পুলিশ হতে চাইছি না। আমি বিজনেস করতে চাই, তার জন্য অফিসে যেতে চাইছিলাম আর কি। বিজনেস করো, আমার যা তা তো তোমাদের। আব্বু, আসলে আমি আমার বাবার বিজনেসটা বড় করতে চাইছিলাম।
আপনি যদি অনুমতি দিতেন, মা তোমার জীবন তুমি যেভাবে চাও তাই করতে পারো। তুমি অনুমতি চেয়েছো, তার জন্য আমি অত্যন্ত খুশি মা। খাদিজা বেগম এতক্ষণ শুধু শুনছিল, এখন মোনাকে উদ্দেশ্য করে বলে, কেউ যদি আমাদের কুটিতে শ্বশুর শাশুড়ি মনে করে তাহলে তাকে বলে দিও তাকে এই বাড়িতে মেয়ে করে আনা হয়েছে। বৌমা না যে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না এসব বলবে। তার জীবন যেভাবে ইচ্ছা লিড করতে পারে, দরকার পড়লে আমরাও তাকে আরো সাপোর্ট করব বলে দাও রাফির। বাবা মোহাম্মদ চৌধুরী, পাখি মোনা, লেজা খাতুন এসব দেখে মিটি মিটি হাসছে। রাফি নিচে নামছিল, তার মার মুখে এসব শুনে নিজেই হেসে উঠল। আম্মু, কাল থেকে জয়েন করতে চাইছিলাম, এত তাড়াতাড়ি কেন মা? কয়টা দিন যাক তারপর যেতে, মুখ মলিন করে বললেন মোহাম্মদ চৌধুরী। আসলেই বাবা, আমি তো জয়েন করতে চাইছিলাম, কিন্তু হঠাৎ বিয়ে হয়ে গেল, তাই আর কি, বুঝছেন তো। আচ্ছা মা, আর কি বলবো, তোমার ইচ্ছে। সবাই চুপ হয়ে থেকে থাকে। হঠাৎ রাফি বলে ওঠে, আজকে রান্না কে করতে? এটা তো মাসির রান্না না, অনেক মজা। মা তুমি করছো? না, ভাবি করছে ভাইয়া। রাফি মনে মনে বলে, ও আমার মাশাল্লাহ, রান্না আলহামদুলিল্লাহ। তাইলে আরেক রূপ এরকম আস্তাগফিরুল্লাহ হলো কিভাবে? রাফি ভাবনার মাঝে হঠাৎ করে কেউ জড়িয়ে ধরলো। রাফি পিছনে ফিরে কিছু বলতে যাবে, তার আগে মোনা খাবার টেবিল থেকে উঠে পড়ে। তারপর সেই মানুষটা চুলে মুঠি ধরে আছে, চুলে ব্যথায় মানুষটি চিৎকার করে। তার চিৎকার শুনে রাফি তাড়াতাড়ি পিছনে ঘুরে তাকায়। কে এই পাগল মেয়ে? আমি কে চিনিস না? তাইলে আমার জামাইরে জড়িয়ে ধরছস কেন? হোয়াট, হু ইজ ইয়োর হাজবেন্ড? কি, কে তোমার স্বামী? মোনা চুলে মুঠি আরো শক্ত করে ধরে। রাফি এতক্ষণ দেখছিল, এখন মোনাকে ছাড়ানোর চেষ্টা করছে। আমার জামাইকে তুই চিনিস না মিস্টার চৌধুরী? আমার জামাই। মোনা, ওকে ছাড়ো। তোর এত দরদ কেন? প্রেমিকার লাগে এই জন্য জ্বলছে। মোনা, আমি তোমাকে ভালোবাসি, তোমাকেই চাই। ও আমার প্রেমিকা না, প্লিজ ছাড়ো। আমাদের বাড়ি গেস্ট ছোট, ভুল করছে, ছাড়ো। রাফি টানতে টানতে তাকে নিজের কাছে নিল। মোনার শরীর এখনো রাগে বিড়ি বিড়ি করছে। এতক্ষণ সবাই এসব দেখছিল, সবাই অবাক। যারা একটু আগে এই মোনার শান্ত রূপ দেখছিল, এখন এমন রুগ্ন চণ্ডী রূপ দেখে সবাই অবাক। অবাক হলেও দুইজন মানুষ হাসছে। লিজা বেগ অবাক, তার সাথে বলল, পাখি মামুনি, আমি তো পুরাই অবাক। এ কোন বৌমাকে দেখতেছি? হাসি পাখি হাসছে, হাঁটতে বলে, হ্যাঁ মাসি, আমিও অবাক। তবে আমি কিন্তু ভাবি এই রূপ দেখে ক্রাশ খাইছি। সেই আমার ভাবি, থুকু আগুন ভাবি। তয় যা কও বৌমা, রূপের লক্ষ্মী। আমার শয়তানের জন্য লিভেন আমার তো হেই লাগে। দেখতে হবে না কার পছন্দ করা বউ, আমার দাদা ভাইয়ের পছন্দ আছে। তাদের কথোপকথন এর মাঝে লামিয়া চিৎকার করে ওঠে। তারা সেখানে মনোযোগ দেয়। লামিয়া বলে ওঠে, রাফি তোর স্বামী না? রাফি আমাকে ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমাকে বিয়ে করবে, তোকে কেন করবে? মোনা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। রাফির শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস অনেক, তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট বলে দিলাম। এসব মেয়ে ঘটিত ব্যাপার আমি থাকাকালীন শুনতে চাই না। আমি গেলে তারপর তুই যা মন চা করিস। আমি অন্য কোনো সাধারণ মেয়ে নয়। আমি মোনা চৌধুরী খুন করতে দুইবার ভাববো না। দরকার পড়লে তোকেও মাটিতে পুঁতে ফেলবো। রাফি মোনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে শুরু করে, মোনা, বিশ্বাস করো, আমি ওকে ভালোবাসি না। ও আমার জাস্ট ফ্রেন্ড ছিল।
আর কিছু না কি বালের লগে আম্মা আমরা বিয়া দিছে শর্ত বাল। রাফিকে ধাক্কা মেরে লামিয়ার কাছে যায়, যে আবার চুলে মুঠি ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মারে। আমার জামাইরে আমি ছুঁই না, তুই কে রে? আমার আগে আমার জামাইকে ছুঁস, আবার আমার সামনে ভালোবাসা কথা কস। আমার জামাই ভালোবাসবে তোরে? তুই আমারে সাদাসিধে মনে করিস না মোনা। তুই এখানে কেন? আমার বাড়ি, আমার স্বামী, আমার পরিবার। আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো তা তোরে বলতে হবে? তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় দিস? তোরে এত বড় সাহস কে দিছে? মোনাকে মারার জন্য উদ্যোগ হবে। তার আগেই খাদিজা বেগম তার হাত ধরে ফেলে আর বলে, কি বলো তো লামিয়া মা, আমি টিপিক্যাল শাশুড়ির মতো না যে আমার বৌমা তোমাকে মারবে আর আমি তাকে আটকাবো। তোমার অন্যায় ছিল তাই মেরেছে। আন্টি দেখছেন ওর মুখের ভাষা, আমাকে কিভাবে অপমান করছে। আপনি বলুন সব কি ঠিক? খাদিজা বেগম একটু নাটকীয় ভঙ্গিতে বলল, নায়া এটা একদম ঠিক না। আমার লামিয়া মা কষ্ট পেয়েছে। বৌমা এটা তুমি ঠিক করনি। মোনাও নাটকীয় ভঙ্গিতে বলে উঠল, আম্মু পরের বার হবে না। লামিয়া মুখ কাঁদো কাঁদো করে বলল, আন্টি দেখছেন আমার গালটা লাল হয়ে গেছে, কত ব্যথা পেয়েছি। ওই রাস্তার মেয়ের। লামিয়া আর কিছু বলার আগেই খাদিজা বেগম তাকে ঠাস করে চর মারে, লাথি মেরে ফেলে দেয়। এখন সবার অবাকের সীমা অতিক্রম করে ফেলেছে, সবাই অজ্ঞান হয়ে যাবে। তবে রাফি আর মোহাম্মদ চৌধুরী হাসি পাচ্ছে, সাথে লামিয়া জন্য মায়া হচ্ছে। কাদো পাল্লায় পড়লো, এবার বুঝবে। খাদিজা বেগম লামিয়ার সামনে হাঁটু গেড়ে বসে। লামিয়া মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার সামনে আমার বাড়িতে, তাও আবার আমার বৌমাকে অসম্মান করবি? এটা আমি মেনে নেব? তুই আমার বৌমার সম্মান টানবি তো আমি তোরও 14 গোষ্ঠীর সম্মান রাস্তায় নামাবো। আন্টি আপনি আমার সাথে এমন করছেন তো কি মনে হয় তুই আমার বৌমাকে অপমান করবি আর আমি সহ্য করব? আমি তালুকদার বাড়ির মেয়ে, চৌধুরী বাড়ির বৌমা। আমার রক্ত এমনি গরম, বইয়ের আনছি গরম। আন্টি ব্যথা পাচ্ছি ছাড়ুন। মনে রাখিস তুই আমার বৌমার দিকে হাত বাড়াবি তো সেই হাত আমি কেটে মাটিতে পুঁতে দেব, দুইবার ভাববো না। গেট আউট ফ্রম মাই হাউস, বেরিয়ে যাও আমার বাসা থেকে। লামিয়া এত অপমান আর মানতে পারল না, উঠে দাঁড়ালো। যেতে যেতে বলতে লাগলো, আমি দেখে নিব মোনা তুই কতদিন সুখে থাকতে পারিস। তোর স্বামী পরিবার সব আমি শেষ করব, তুই আমার কি পাল করবি দেখবনি। লামিয়া চলে গেল। মোনার এখন শরম করছে, তার দিকে তাকিয়ে সবাই মিটি মিটি হাসছে। সবার সামনে কত খারাপ ভাষা বলল, এখন ভাবতেও খারাপ লাগছে। মোনা তাড়াতাড়ি উপরে উঠে চলে গেল। ইশকি শরম। মোহাম্মদ চৌধুরী মুচকি হেসে বলল, যেমন বৌমা তেমন শাশুড়ি, ভালোর সাথে ভালো, খারাপের সাথে খারাপ। এবার সবাই হেসে ওঠে। লিজা বেগম হাসতে হাসতে বলে, তয় ভাইজান যাই কন না, আপাত লাস্টে পুরাই ফাটাইয়া দিছে, একেবারে ফাটাফাটি। পাখি খাদিজা বেগমকে জড়িয়ে ধরে বলে, আম্মা ও বেস্ট, ভাবি ও বেস্ট। খাদিজা বেগম লজ্জা থেকে বাঁচতে তাড়াতাড়ি চলে গেলেন। সবাই কিছুক্ষণ হেসে নিজ নিজ কাজে চলে গেল। রাফি নিজের রুমের দিকে গেল। রাফি ঘরে ঢোকা মাত্রই ঘরের দরজা বন্ধ করে দিল। রাফি পিছনে তাকিয়ে দেখে মোনা দাঁড়ানো। রাফি হেসে বলে, কি বৌমা আমার প্রেমে পড়ে গেলে? জড়িয়ে ধরে আসো আসো। মোনাও হেসে হেসে রাফির কাছে যায়। রাফি জড়িয়ে ধরবে তার আগেই মোনা ঠাস করে রাফি গালে থাপ্পড় মারল। কি মেয়ে বিয়ে করলাম, খালি মারে রাফি, তোর জীবনটাই শেষ রে। এমন দজ্জাল বউয়ের সাথে বেশি দিন তুই থাকতে পারবি না, আমি তো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। রাফির ভাবনার মাঝে মোনা রাফির শার্টের কলার ধরে বলল, তোর আর কই মাইয়ার লগে কি ইটিস পিটিস চলে, তাড়াতাড়ি বল। কি বউ এসব কি সব বলো, আমার কি ভাষা ব্যবহার করো?
আমার রাগ উঠলে আমি ঢাকার আঞ্চলিক ভাষায় কথা বলি। ও বুঝলাম। হোক ক ওই মা, তোর কি হয়? বউ, আমার কিছু হয় না। তোর কি মনে হয় সবার সামনে কিছু বলিনি দেখে ভুলে যাব? তাহলে তোর ধারণা ভুলেও আমি ভুলে যাওয়া মেয়ে না। তোরে খুন করে ফেলে জেলে যাব। বউ, তুই পুরুষ নির্যাতন করছো। কুষ্টি কিলায় তোর নির্যাতনের কে ওইটা তোর কি লাগে? আর এই বিদেশে পড়ার সময় ওর ভাইয়ের সাথে আমার ফ্রেন্ডশিপ হয়। ওদের বাসায় যাইতাম বোনের নজরে দেখছি। এখন দেখি এই মাইয়া পুরো অন্য রকম। কও আমারে তুই কইলি আর আমি মানব। তোরে আজকে মেরে ফেলবো। বউ, তুমি বিধবা হতে চাচ্ছ? আমি তোমার কত ভালোবাসি, ভালোবাসোস? সি বউ, কি বলো এসব? এই 1 বছরে আছি, এসব ফাকিং বিষয় যেন আমার হ্যান্ডেল করতে না হয় তুই করবি। আচ্ছা বউ, শান্ত হও। দেখো, বিয়ের আগে ছিলাম বাঘ, এখন হয়েছে বিলাই, পালসর। রাফি মোনার মাথায় হাত দিয়ে যাবে তার আগেই মোনা আটকে দেয়। তোর এমন জায়গায় লাথি মারবো, না পারবি কাউকে বলতে, না পারবি কাউকে কিছু করতে। সি বউ, তোমার ফিউচার বাচ্চার কথা ভাবো। বাচ্চা মাই ফুট, তোরে জামাই হিসেবে মানি না। এটা বলল রাফি হাত ছুঁড়ে গোসল করতে গেলে চলে গেল। রাফি মনে মনে ভাবতে থাকে যে সে এবার শেষ, বাচ্চা না দেখে মরতে হবে। রাফি বিড়বিড় করে বলে, ও আমার জামাইরে জামাই মানতে চায় না। আবার জন্য কেউ জড়িয়ে ধরলেও তাকে থাপ্পড় মারে। ও আল্লাহ, আমাকে তুলে নাও। চলবে। যদি গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো।